দর্শক স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের পর্বে আমরা কথা বলবো মধ্যম পন্থার রাজনীতি নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত, আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা একটু আলোচনা শুরু করব। সদস্য ছিলাম, এখন নাই। আচ্ছা, শুরুতে বলছেন তো যাতে রং মেসেজ না যায়। আচ্ছা, আপনি এখন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমরা আলোচনা শুরু করব। আলোচনা শুরুতে আজকে যেহেতু আমরা বিষয়ের নাম দিয়েছি মধ্যম পন্থার রাজনীতি, শুরুতে একটু সারোয়ার ভাইকে দিয়ে করতে চাই যে আসলে মধ্যম পন্থার রাজনীতিটা কি আসলে বিলুপ্তির পথে নাকি বিএনপি মধ্যম পন্থা থেকে ছিটকে যাচ্ছে, ব্যাপারটা কি আসলে? দেখুন, মধ্যমপন্থা বিভিন্ন পন্থা রাজনীতি থাকে, আমরা জানি। মধ্য ডান, মধ্য বাম, আলট্রা বাম, আবার একদম উগ্র ডান, এরকম থাকে। আমি মনে করি না যে বিএনপি মধ্যপন্থা থেকে সরে যাবে, কারণ গত 17 বছর যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, যেভাবে বিএনপির নেতাকর্মীরা সাফার করেছে, আমি 6 মাস জেলে ছিলাম, গুম হয়েছিলাম। সো সাফারিংসের কোনো অন্ত নাই। সো যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছিল সেইভাবে যদি রাষ্ট্র চলে তাহলে তার পরিণতি কী হয় এইটা যে বিএনপির নীতি নির্ধারকরা বুঝবে না, এইরকম না। সো বিএনপি সৃষ্টি হয়েছিল একটা মধ্যমপন্থী টলারেন্ট ইসলাম পছন্দ একটা রাজনীতি পরিচর্যা করার জন্য, এবং সেই জন্যই জনগণ বারবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে। অনেকে বলে 3 বার, অ্যাকচুয়ালি বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসছে 5 বার। জিয়াউর রহমান, প্রেসিডেন্ট সাত্তার এবং বেগম জিয়া 3 বার আসছে, এবং হোপফুলি বিএনপি আবারও ক্ষমতায় যাবে। কিন্তু বিএনপি সেই জন আকাঙ্ক্ষার রাজনীতি, মধ্যপন্থা রাজনীতিকে সরে যাবে এইটা আমি মনে করি না। যেগুলো এখন প্রতীয়মান হচ্ছে যে এই কিছু চাঁদাবাজ, কিছু দখল, এইগুলো আসছে, এটা কিছুটা সত্য, কিছুটা বানানো। কিন্তু আমি মনে করি যে বিএনপিকে ন্যায্যতার রাজনীতিতে থাকতে হবে। যে 2 ধরনের রাজনীতি, আপনি এই মধ্যপন্থা না বলে এটাকে অন্যভাবেও ডিফাইন করতে পারেন। সেটা হলো যে এই লুটেরাতন্ত্র, স্বৈরতন্ত্র এবং মাফিয়াতন্ত্র রাজনীতি, না জনগণের রাজনীতি, যে যেখানে জনগণ শান্তিতে সুখে শান্তিতে বসবাস করবে। রাজনীতির 2টা ধারা। একবার যদি স্বৈরতান্ত্রিকতার দিকে কেউ ধাবিত হয় তাহলে সেটার আলটিমেট কনসিকুয়েন্স হলো পতন। সেটা ফ্রাউন থেকে সিরিয়ার বাশার আল আসাদ পর্যন্ত প্রযোজ্য। আর যদি একবার আর সুশাসন ন্যায় বিচার শুরু থেকে থাকে, শেষে যে একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, তখন কারো পালাতে হয় না। সো আমি মনে করি যে বিএনপি এই লেসন লার্ন করবে যে আওয়ামী লীগ, যার ক্যাবিনেট সহ 300 এমপি সহ খতিব সহ গ্রামের যে ইউনিয়ন পর্যায়ের নেতা যারা পালিয়ে গেছে, তার একটা বড় অংশ এখন ইন্ডিয়া আশ্রয়প্রশ্রয় আছে এবং সেখানে বসে ষড়যন্ত্র করছে। সেই রাজনীতি না করা, যে পতনের পরে যাতে পালাতে হয়। তো আমি মনে করি মধ্যমপন্থা এবং ইসলাম পছন্দ রাজনীতি বাংলাদেশের মেইন রাজনৈতিক স্রোত, এবং সেখানে থাকবে বলে আমি মনে করি। কিছুদিন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন এক ধরনের, যে বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থান ঘটছে। এই উদ্বেগ তাহলে কেন? দক্ষিণ পন্থার উদ্ভব হলো যে কিছু রেডিক্যাল কাজ হচ্ছে, যে টলারেন্স কমে গেছে, কেউ কেউ সহ্য করতে পারে না। এবং জাতি হিসেবে আপনি দেখেন, এটা ঠিক যে একটা অসহিষ্ণুতা, একটা ইনটলারেন্ট একটা সোসাইটি সৃষ্টি হয়েছে, এবং কথা নাই বর্তা নাই 5 জনে একটা মব সৃষ্টি করলো, 10 জনে একটা মব সৃষ্টি করলো, যে এইটি একটা ওয়ে অফ লাইফ হয়ে গেছে, যেটা এখন সর্বশেষ নেপালে হলো। সেইখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, যে সব কিছু একটা অন্যায্য অথবা ন্যায্য যে কোনো দাবি শক্তি দিয়ে আদায় করতে যাচ্ছে। এবং এই শক্তিটা ব্যবহার করে কারা? যারা এই মুহূর্তে মাঠে একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান করছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে আছে। ওই জন্য একটা দক্ষিণপন্থী একটা
প্রকাশ, দক্ষিণপন্থী একটা আচরণ কখনো কখনো দেখা যায় বলে মনে হয়। জি, আমি কিন্তু একটু দক্ষিণপন্থী রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে বলে মনে হয় না। জি, আমি একটু মুজিবুর রহমান মঞ্জু ভাই আপনার কাছে আসছি। মঞ্জু ভাই, আপনি দীর্ঘদিন তো জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, জামাতের রাজনীতি নিয়েও আপনার ব্যাপক জানাশোনা আছে, আবার বিএনপির রাজনীতিও এখন খুব কাছে থেকে দেখছেন। আপনার কি মনে হয়, আমরা যখন মধ্যমপন্থার রাজনীতি নিয়ে আলোচনা করছি, জামাত কি আসলে বিএনপি হয়ে যাচ্ছে, বিএনপি কি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, বিষয়টা কেমন? খুব সুন্দর প্রশ্ন। আসলে একজন সিনিয়র পলিটিশিয়ান কয়েকদিন আগে আমার সাথে এক টক শোতে বলেছিলেন যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য অ্যান্টি ইন্ডিয়ান থাকে, আর ক্ষমতায় গিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা প্রো ইন্ডিয়ান হয়ে যায় বা প্রো ইন্ডিয়ান মুভ করে তারা। তো আসলে ক্ষমতায় গেলে যেটা হয়, ক্ষমতায় গেলে তো মানুষকে ব্যালেন্স করতে হয়, নানা মানে রাষ্ট্র ব্যবস্থাপনার নানা দিকে তাকে ঝুঁকতে হয়। আর ক্ষমতায় গেলে সবসময় একটা তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তার এন্ট্রিটা ইয়ে থাকে। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটারও বিষয়টা অনেকটা সেরকম। বিএনপি যখন মনে করছে যে সে ক্ষমতায় চলে যাচ্ছে বা ক্ষমতার কাছাকাছি গিয়েছে, বিএনপি যখন ক্ষমতায় গিয়েছিল আমরা তখন দেখেছি বিএনপি কিন্তু ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারাই একটু ভারতপন্থী হয়, ভারতমুখী হয়, তাদেরকে সবাই মনে করে যে তারা কিছু লেফট দিকে টার্ন নিয়েছে। আমাদের কিন্তু এই পন্থা টন্থা ভাগ করা খুব কঠিন, কে যে কোন পন্থী। কারণ আপনি দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ দেখা গেলো হেফাজতের সাথে সে মিটিং করে হেফাজতের কাছ থেকে সে কিন্তু নিয়েছে, কি বলে যে কি না, ওই যে কি একটা উপাধি নিল না শেখ হাসিনা, কওমি জননী উপাধি নিয়েছে। এবং আওয়ামী লীগের লোকেরা প্রচুর কওমি মাদ্রাসা কেন্দ্রে কিন্তু তারা অনেক ডোনেশন দিয়ে তার এক ধরনের, এখন শেখ হাসিনা যখন কওমিদের সাথে হাত মিলায় তখন সেখানে কিন্তু মৌলবাদ দেখা যায় না, তখন দেখা যায় যে উল্টাটা, যে শেখ হাসিনা অনেক প্রোগ্রেসিভ, তিনি মানে লেফট থেকে উনি রাইট দিকে মুভ করতেছেন। আবার বিএনপি যখন হুজুরদের দিকে টার্ন করে তখন বলে যে বিএনপি দক্ষিণপন্থীদের সাথে ঝুঁকে পড়তেছে। আবার জামাত যদি কখনো, জামাতেরও আমি দেখেছি দুই একটা কথা এসেছে যে তারা ইন্ডিয়ার ব্যাপারে পজিটিভ কথা বলেছে, যে ইন্ডিয়া আমাদের শত্রু না। এটা বলার সাথে সাথে মনে হয়ে গেল যে না, জামাত একটু বাম দিকে টার্ন করছে কিনা। তো বিএনপিকে যেটা অভিযোগ দেওয়া হচ্ছে, এটা কি সম্ভব? জামাত বাম দিকে যাবে, এটা কি সম্ভব? না, আমি তো আপনাকে বললাম যে আসলে বাম দিকে যাওয়া তো সম্ভব না, কারণ জামাতের ফিলসফি, জামাতের যেই মানে বই পুস্তক পড়াশোনা, তাদের যে ওরিয়েন্টেশন, তারা সবসময় একটা ইসলামী রাষ্ট্র ধারণা নিয়েই তাদের রাজনীতি। তো সুতরাং আসলে এখানে বাম ডান কি, বাম ডানকে যদি আপনি দেখেন, আমি তো দেখি যারা বিপ্লবী তারা বাম, যারা ঐতিহ্য ধরে রাখতে চায় তারা ডান। কিন্তু আমাদের এখানে বাম ডান বলতে সেটা বোঝায় না, আমাদের এখানে বোঝায় যে যারা একটু ধর্মের দিকে তারা ডান, যারা একটু প্রগতি, তথাকথিত সকল প্রগতি বা একটু প্রগতিশীল, ধর্মকে একটু গুরুত্ব দেন, তারা বাম। আর মাঝখানে যেটা আমরা দেখি, ধর্মও আছে, প্রগতিও আছে। আপনি নামাজও পড়বেন সুযোগ মতে, যেমন আমি সালাউদ্দিন ভাইকে দেখলাম সেদিন উনি নামাজ পড়তেছেন, ওনার খুব গুণগান দেখালো। আবার উনি গিয়ে হয়তো মানে হিন্দুদের পূজায় গিয়ে একটু হয়তো সহমর্মিতা দেখিয়েছেন, হাতটা তাদের মতো করে, তাদের কালচারের মতো করে হাতটা তুলে একটা মানে আদাব দিয়েছেন। সাথে সাথে সালাউদ্দিন ভাইয়ের টার্ন হয়ে গেল যে উনি নাস্তিক বা উনি বিধর্মীদের দিকে চলে যাচ্ছেন। তা আমাদের এখানে সমস্যা হচ্ছে যে কাউকে যে কোনোভাবে মানে এখনই আপনি ডান হয়ে গেলেন, এখনই আপনি চলে যাচ্ছেন আরেক দিকে, যেটা আপনি বললেন আর কি, যে বিএনপি কি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। বিএনপি কেন আওয়ামী লীগ হবে? কিন্তু বিএনপির অনেক কথার মধ্যে আওয়ামী লীগের মানে এটাকে বলা হচ্ছে কেন, কারণ বিএনপির বয়ান আর আওয়ামী লীগের বয়ানের সাথে কিছুটা মিল আছে বলে। যেমন বিএনপিও এখন জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিচ্ছে। তো সবাই বলছে আপনি তো আমার বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, বা বিএনপি আওয়ামী লীগের পদটা দখল করতেছে কিনা। যে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বললেন যে দেশটা দক্ষিণ কি বললেন, দক্ষিণপন্থার উদ্ভয়ন কি। বাংলাদেশে তো এই যে ধর্মীয় যে দলগুলোর প্রভাব বা ধর্মের যে একটা প্রভাব, এটা বাংলাদেশের রাজনীতিতে অনেক পুরানো। জিয়াউর রহমান মানে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছেন না, উনি ইসলামী রাজনীতির উপরে, ধর্মীয় রাজনীতির উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন না। তো তাহলে যদি আপনি বলেন যে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটতেছে, তাহলে দক্ষিণপন্থা রাজনীতির উত্থানের জন্য তো জিয়াউর রহমানকে দায়ী করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে আপনি বলছেন জামাত কি হয়ে যাচ্ছে, বিএনপি হয়ে যাচ্ছে কিনা, কেন বলছেন সেটা? এই জন্যই বলছেন যে জামাতকে আমরা দেখতে পাচ্ছি তারা অনেক লিবারেল আচরণ করছে, অনেক প্রোগ্রেসিভ মানসিকতা দেখছে। যেমন আপনি খুব সহজে দেখবেন, যেহেতু আপনি আমাকে রিলেট করেছেন জামাতের সাথে, আমি যখন 2-3 বছর আগে আমি যখন দুর্গাপূজা উপলক্ষে বাণী দিয়েছি, মানে বাণী বলেন কি শুভেচ্ছা জানিয়েছি, তখন আমাকে হুলস্থুল গালিগালাজ করা হয়েছে। তো এবার আমি দেখলাম জামাত নিজেই দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে। এবারে আপনি দেখবেন আমার ফেসবুকে যদি আপনি দেখেন, আমি যখন ওই যে পূজা মণ্ডপগুলো সফর গিয়েছি, এখন কিন্তু কোনো নেগেটিভ আলোচনা নাই,
কারণ এখন জামাত, আমি কালকে একটা পূজা মণ্ডপে 2টা জায়গায় জামাতের নেতাদেরকে পেয়েছি, ওনারাও পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সুতরাং এইগুলোর কারণেই এই ধরনের কথাগুলো হয়। মানে আপনি আগে যাকে ট্রেনিং দিয়েছেন, এখন আপনি সেই পথে এখন আপনি যখন সেই পথে যাচ্ছেন তখন আপনাকেও সবাই সেই ট্রেনিং দিচ্ছে। আপনার কাছে আসবো, আমি একটু সালাউদ্দিন সিফাতের কাছে আসতে চাই। সিফাত, আমরা জিয়াউর রহমানের প্রসঙ্গটা টানলেন মঞ্জু ভাই। বাংলাদেশে যদি বলি, সম্ভবত আমি যদি ভুল না করি, প্রথম মধ্যমপন্থার রাজনীতির উত্থান কিন্তু জিয়াউর রহমানের মাধ্যমেই হয়তো হয়েছিল। সেই জায়গায় বিএনপি এখনও হয়তো সেই জায়গায় আছে কিংবা নাই, একটা বিতর্ক আছে, কিন্তু বিএনপি, যদি আমরা তর্কের খাতিরেও ধরে থাকি, বিএনপি মধ্যমপন্থার রাজনীতি করে যাচ্ছে, আর জামাত লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে আসতেছে আস্তে আস্তে। তো সেই জায়গায় এনসিপি নতুন করে নিজেদের স্পেস তৈরি করা কি আসলে কতটা সহজ হবে? এনসিপি আসলে কোন পন্থী রাজনীতি করবে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মধ্য দিয়ে যে সকল দর্শক শ্রোতা আছেন এবং আমার বিজ্ঞ সমালোচক বিন্দু, তাদেরকেও আমার সালাম এবং শুভেচ্ছা। আমি মনে করি যে মধ্যমপন্থার রাজনীতি যেটা বলা হয় একদম সেন্ট্রিস মোটা দাগে, সেটার স্কোপ বাংলাদেশে এখন পর্যন্ত আছে। কারণ আপনি যে প্রসঙ্গে ক্রমে এটাকে অবতারণা করছেন যে বিএনপি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, আমি ধারণা করতেছি এটা মতাদর্শিক জায়গা থেকে বলছেন, যেটা মঞ্জু ভাই পরে ঘোষণা করলেন যে মুক্তিযুদ্ধ প্রশ্নে আওয়ামী লীগের মতো অ্যাটাক করা, আওয়ামী বয়ানে কথা বলা, জি আওয়ামী বয়ানে কথা বলা, এইসব কারণেই বোধহয় বলা হচ্ছে। এবং জামাতের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা মোর লিবারেল হয়ে যাচ্ছে, মোর প্রোগ্রেসিভ দিকে আগাচ্ছে, এটার কারণে উনি বললেন। তো এখন এটা যদিও কিছু জায়গায় সত্য, কিন্তু মূল যে সেন্ট্রিস পজিশনটা সেটা আসলে কেউ ডিফাইন করতে পারছে না। যেমন আপনি যদি বিএনপির কথা বলেন, বিএনপি সে বলছে যে সে, যেমন ভাই কিছুক্ষণ আগে বললেন যে মবের যে উত্থান এবং মব দিয়ে বেসিক্যালি উনি দক্ষিণপন্থার যে রাজনীতি, এটাকে উনি চিত্রায়িত করলেন এবং ডিফাইন করলেন। কিন্তু আপনি দেখবেন যে রাজবাড়িতে যেখানে মাজার ভাঙচুরের ঘটনা হয়েছে, যেখানে একটা লাশকে তুলে এনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, আবার পুড়িয়ে দেওয়া হয়েছে, যে পুনর্মৃত্যু নিশ্চিত করা হয়েছে, সেখানে কিন্তু বিএনপি এবং জামাত উভয় দলেরই লোকজন জড়িত ছিল। ফলে যদিও বিএনপি তার সেন্ট্রাল যে ফোরাম, সেখান থেকে বারবার বলছে যে তারা একটা লিবারেল, একটা প্রোগ্রেসিভ, যেটা একটা লেফটিস্ট পজিশন আপনি বলছেন, সেন্ট্রাল লেফট পজিশন সেখানে নিচ্ছে, বাট স্টিল তার তৃণমূলে কিন্তু সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। আবার অ্যাট দ্য সেম টাইম এটা সত্য ফর জামাতও। যেমন জামাত এখানে ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটি শিবিরের কথা বলেন, ডাকসুতে তারা যে চিত্রটা দেখিয়েছে, যে ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশনটা তারা দেখাইছে এবং তাদের যে প্যানেলের মধ্যে যে একটা বৈচিত্র্য তারা আনার চেষ্টা করছে। ইভেন জামাতের আমির সাহেবও যে দুর্গাপূজা উপলক্ষে তিনি যে একটা বাণী দিয়েছেন, এইটা কি তৃণমূলে সেভাবে রিফ্লেক্টেড হচ্ছে কিনা? আমার তো মনে হয় তৃণমূলে রিফ্লেক্টেড হচ্ছে। আমি আজকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনেককে শুভেচ্ছা জানালাম, সেখানে মোটামুটি আমার এলাকার শিবিরের লোকজন, জামাতের লোকজন এসে মোটামুটি আমাকে কমেন্টে আরেকবার কালেমা পড়ার জন্য আহ্বান জানাচ্ছে। এখন মানে এই বিষয়টা বুঝতে হবে যে আপনি তৃণমূলের যে রাজনীতি এবং এখানে সেন্ট্রালের যে রাজনীতি, সেন্ট্রালে এসে আপনি বলছেন যে আপনি বাম, কিন্তু তৃণমূলে সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। জামাত সেন্ট্রালে এসে দেখাচ্ছে সে খুবই লিবারেল, কিন্তু তৃণমূলে সেটা রিফ্লেক্টেড হচ্ছে না। তৃণমূল বরং এই প্রশ্নটা করছে যে সাদিক কায়েমকে একজন নারীকে বেগানা নারীর সাথে বসতে পারেন কিনা, তৃণমূল থেকে এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে। ফলে আসলে এই যে মধ্যমপন্থা যে রাজনীতিটা বলছেন, এটা ফেইডেড হয়ে যায় নাই। এই জায়গাটা বরং জামাতও এটা ফিল আপ করতে পারছে না, বিএনপিও ফিল আপ করতে পারছে না, তার তৃণমূলকেও আশ্বস্ত করতে পারছে না। এটা এনসিপি না শুধু, আমি মনে করি বাংলাদেশের যে তরুণরা আছে তারা মিলে এই জায়গাটা ফিল আপ করার মানে যথেষ্ট জায়গা আছে। এবং আমি মনে করি যে যেটা ভাই বলেছেন, জামাতের ক্ষেত্রে এটা আরো বেশি সত্য, যে নিজেদের ইন্টারপ্রিটেটিভ অথরিটি, জামাতের মতাদর্শিক কারণে কিন্তু এটা হয়েছে। যেমন কিছুদিন আগে হয়তো বেগানা নারীর সাথে ছবি তোলা না জায়েজ ছিল, কিছুদিন আগে হয়তো পূজা মণ্ডপে যাওয়া না জায়েজ ছিল, কিছুদিন আগে হয়তো পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো না জায়েজ ছিল। এখন কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে যে না, এটা মোটামুটি ইসলাম সম্মত, এটা বিধিসম্মত। এটা কেন হইলো? কারণটা হচ্ছে আপনি যখন ধর্মটাকে এমনভাবে ডিফাইন করছেন, এক্সপ্লেইন করছেন, আপনি ট্র্যাডিশনাল উলামাদের বাইরে আপনি নিজে ওই ধর্মের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে একটা আলাদা কর্তৃত্ব, অথরিটি আকারে দাঁড়িয়ে যাচ্ছেন। তো আমরা এই প্রবণতারও কিন্তু বারবার তর্ক করছি, ক্রিটিক করছি। তো আমার মধ্যপন্থার রাজনীতি যেটা আপনি বলছেন, সেটার পজিশন এবং সেটার ব্যালেন্স এখন পর্যন্ত আছে, এবং সেটা এনসিপি না শুধু, যত তরুণদের রাজনৈতিক দলগুলো আছে, প্ল্যাটফর্ম আছে, সবাই মিলে ইনশাআল্লাহ আমরা সেটা পূরণ করব। জি, আমি একটু সারোয়ার ভাইয়ের কাছে আবার একটু আসতে চাই। সারোয়ার ভাই, বিএনপির জন্ম তো আসলে আমরা মধ্যমপন্থীকেও যদি দুই ভাগে ভাগ করি, মধ্যম ডান, মধ্যম বাম, আপনি নিজেও বলেছিলেন একটু আগে যে আলট্রা বাম, আলট্রা ডান, এই টার্মগুলো আপনি ইউজ করেছেন। সেই জায়গায় যদি বিএনপির জন্মের ইতিহাসটা আমরা দেখি, মধ্যম ডানপন্থী দল হিসেবে বিএনপির আবির্ভাব হয়েছিল। মঞ্জু ভাই বললেন যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা থেকে শুরু করে জিয়াউর রহমানের অনেক উদ্যোগ ছিল, যেগুলো দেশকে দ্য প্রসেস অফ ইসলামাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক উদ্যোগ ছিল। সেই জায়গায় বিএনপির এখন জিয়াউর রহমানের যেই মতাদর্শ ছিল, সেই জায়গায় কি বিএনপি এখনো আছে, নাকি বিএনপি একটু পিছলে যাচ্ছে? আমি মনে করি বিএনপি সেখানেই আছে, এবং সেই সময়ের প্রয়োজনে এবং জন আকাঙ্ক্ষায়
বিএনপিকে আপনি ডান অথবা মধ্য ডান বলতে পারেন, কিন্তু এটার সাথে ইসলাম পছন্দ এই কথাটা থাকতে হবে, এবং সেটা বিএনপির সাথে জন্ম থেকে ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদের যে মূল যে স্পিরিট, এইটাই ছিল সেইখানে, যার জন্য জনগণ বারবার বিএনপিকে পছন্দ করেছে। কিন্তু আপনি ডান বাম যাই বলেন, তার চেয়েও বড় কথা হলো যে রাজনীতির যে দুটো ধারা সৃষ্টি হয়েছে, একটা হলো মাফিয়াতন্ত্র, লুটপাটতন্ত্র, জনগণকে অত্যাচার অনাচার করা, লুটপাট করা, মানি লন্ডারিং করা, অনৈতিক কাজ করা, চরিত্রহীন কাজ করা। সেইটার বিপক্ষে ন্যায্যতা, সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জবাবদিহিতা করতে পারছে বিএনপি। মানুষ এখন দেখবে যে জনস্বার্থে, জনগণের স্বার্থ রক্ষা করার কথা কারা করছে, স্বার্থের যে রাজনীতি, পিপল ফ্রেন্ডলি যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ গ্রহণ করবে বলে আমি মনে করি। বিএনপিকে সেটা করতে পারছে কিনা আমি মনে করি বিএনপিকে সেখানেই থাকতে হবে। হ্যাঁ, সেখানে থাকতে পারছে কিনা? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটা কথা বলেছিল 5ই আগস্টের ঠিক 2 মাসের মাথায়, যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি, আওয়ামী লীগ টাইপের একটা পরিণতি ডেকে নিয়ে আসবে। আমি মনে করি যে বিএনপির নীতি নির্ধারকরা সেটাকে ধারণ করবে, এবং তারা এই ডান বাম বাদ দিয়ে জনস্বার্থে জনবান্ধব রাজনীতি, যে রাজনীতি দেখবে যে কোনো এমপি মানে মানি মেকিং মেশিন হবে না, এমপি তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এমপি তারা প্লট নেবে না। জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, জামাত এই জায়গাটা নিয়ে নেছে, এটা অ্যাকচুয়ালি জাতীয়তাবাদের জায়গা ছিল। আমি মনে করি যে বিএনপির উচিত হবে এর চেয়েও আরো জনবান্ধব পলিসি সামনে আনা, যাতে জামাত আপনার পরামর্শ। কিন্তু বিএনপি এই পলিসিতে আছে কিনা এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব অতিথিদের সাথে। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম মধ্যম পন্থার রাজনীতি নিয়ে, আলোচনায় ছিলাম আমরা সারোয়ার ভাইয়ের কাছে। তবে সারোয়ার ভাইয়ের কাছে আবারও আসবো, একটু মঞ্জু ভাইয়ের কাছে আসতে চাই। মঞ্জু ভাই, যে কারণে আপনি জামাত ছাড়লেন বা আপনাকে ছাড়তে হয়েছে, আপনি এক সময় দলের মধ্যে অনেক লিবারেল ডেমোক্রেসির কথা বলতেন। আমি দেখেছি আপনার একটা বক্তব্য যে জামাতে কি কখনো হিন্দু লোক জয়েন করতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি তুলেছিলেন। সেই জামাত যখন হিন্দুদেরকে প্রার্থী করার কথা ভাবছে, শিবিরের প্যানেলে ভিন্নধর্মী প্রার্থী ছিল, এই যে ইনক্লুসিভনেস জামাতের মধ্যে চলে আসতেছে, জামাত যে লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাচ্ছে, এখন আপনার কি মনে হচ্ছে যে জামাত তো, আপনি যে ধরনের একটা দল চেয়েছেন, জামাত তো সেই ধরনের দলই দিকে এগিয়ে যাচ্ছে, এখন কি একটু আফসোস হচ্ছে যে? না, আমি তো খুব খুশি, আমি খুব স্বাগত জানাই এই সিদ্ধান্তগুলোকে। দেখেন, মানে অসুবিধাটা কি, বিষয় হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি পদত্যাগ করি নাই বা দল ত্যাগ করি নাই। আমি যে বিষয়গুলো রেজ করেছিলাম এগুলোকে সাংগঠনিক বিশৃঙ্খলা হিসাবে দেখে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি এটাকে সাদরে গ্রহণ করেছি। সো এই পার্ট শেষ, এটা নিয়ে কোনো কথা না। কথা হচ্ছে যে জামাত যদি একটু উদার হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে, আমি সবচেয়ে বেশি খুশি হব। কেন খুশি হব আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে এবং এই যে ডাকসুতে জিতছে, সব জায়গায় জিতলে এটা সুবিধা যেটা হবে, জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় চলে আসে, দুইটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে। একটা হচ্ছে জামাতের যেই বয়ানটা ছিল যে এই দেশ স্বাধীন হলে এটা ভারতের পেটে চলে যাবে, এই থিসিসটা ভুল প্রমাণ হবে, যে না, এই দেশটা স্বাধীন হয়ে ভুল হয় নাই, বরং জামাত ক্ষমতায় আসার একটা পথ তৈরি হয়েছে, যেটা পাকিস্তান জামাত কোনোদিনও ক্ষমতায় আসতে পারে নাই এবং বাংলাদেশ আসতে পেরেছে। দ্বিতীয়, ইতিহাসে একটা নতুন নজির হবে, যেটা পৃথিবীর কোনো ইতিহাসে হয় নাই। সেটা হচ্ছে যে বলা হতো জামাতের বিরুদ্ধে এটা বলা হতো যে স্বাধীনতার বিরোধিতা করে কেউ কোনোদিন ওই রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারে নাই। এটাই প্রথম নজির হবে যে যেই দেশটা সে চায় নাই, সেই দেশটার জনগণ তাকে ভোট দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। এবং এটার মধ্য দিয়ে জামাতের কিন্তু 71-এর যে লেগেসি আছে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। কারণ জামাত বলতে পারবে জনগণ ভোট দিয়ে তো আমাদেরকে বানিয়েছে, জনগণ যদি আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করতো, কোলাবোরেটর মনে করতো, তাহলে তো ভোট দিত না। এটা আমি খুবই প্রত্যাশা করি যে এই ঘটনাটা ঘটুক। এই প্রত্যাশা কেন মনে হলো? জামাত কি ক্ষমতার খুব কাছাকাছি? না, আমি কাছাকাছি কিনা সেটা আলাদা প্রশ্ন। আমি বলছি যে এটা আমি মনে করি এটা একটা বিরাট ভিক্টরি হবে হিস্ট্রিতে। এবং আপনি যে কথাটা বলেছেন, জামাতের এই যে উদার হওয়ার জায়গাটা খুবই, আমি তো ইতিবাচকভাবে দেখি। কিন্তু একটা প্রবলেমে জামাত পড়বে, যেটা অতীতেও পড়েছে। অনেকে আমাকে বলে যে ডাকসু চাকসু সব জায়গায়, আরে ভাই, ডাকসু চাকসুতে কিন্তু 91 সালে 90 দশকে যদি আপনি দেখেন, বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিবির ফুল প্যানেলে জয়লাভ করেছিল। ইভেন কলেজগুলো পর্যন্ত, বড় বড় কলেজ, বিএল কলেজ, ভিক্টোরিয়া কলেজ, চিটাগং কলেজ, বিএম কলেজ, প্রচুর পরিমাণে কলেজে। এখন এই সমস্ত কলেজে বিজয়ী হলে যেটা সুবিধা হয়, বা জামাত বা শিবির যে সমস্যায় পড়ে,
সেটা হলো যেমন ওই সিফাত একটু করে বলেছে যে সাইয়েদ কি সাদিক কায়েম, সে কিন্তু শিবিরের একজন কেন্দ্রীয় নেতা। তো সে যখন বিজয়ী হয়েছে, এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাধে ঘুরছে, তাকে ছাত্রছাত্রী, ধরেন সাদিক কায়েমের সাথে যদি এখন এসে 10টা মেয়ে এসে বলে যে ডাকসুর ভিপিএফে আপনার সাথে আমরা ছবি তুলবো, সাদিক কি এটা অস্বীকার, মানে তাদেরকে সে বিরোধ করতে পারবে? পারবে না। আচ্ছা, এটা যদি হয়, তখন সাদিক কায়েম যখন তার পার্টি ফরম্যাটে যাবে, সে তো কেন্দ্রীয় নেতা, সে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে যাবে, তাকে প্রশ্ন করবে যে এতদিন আমাদেরকে শেখানো হয়েছে যে শিবিরের একজন সদস্যকে পর্দা মেনে চলতে হবে, ফরজ ও ওয়াজিব সমূহ মেনে চলতে হবে, কবিরা গুনাহ সমূহ বিরত থাকতে হবে। তা আপনি যে এই মেয়েগুলোর সাথে ছবি তুলছেন, এটাতে কি আপনার কবিরা গুনাহ হয়েছে কিনা? সাদিক কায়েম এখানে কি জবাব দিবে? আমার খুব ইন্টারেস্টিং, এটা জানতে ইচ্ছে করে। তো দ্বিতীয় হচ্ছে যে আমি আরেকটা বিষয় আপনাকে বলি, সে ফর এক্সাম্পল ধরেন জামাতের এখন আমির যিনি শফিক সাহেব, উনি কিন্তু পপুলার, খুব পপুলার ফিগার, পলিটিক্যাল ফিগার। তো উনি এখন রাস্তায় বেরোলে ওনার সাথে কিন্তু পাবলিকরা, ধরেন একটা হিন্দু মহিলা কপালে সিঁদুর দেয়া, উনি এসে যদি বলে যে শফিক সাহেব আপনাকে আমি খুবই পছন্দ করি, আপনি একজন জাতীয় নেতা এবং আপনাকে আমি ভোট দিতে চাই, আপনার সাথে আমি একটা সেলফি তুলবো, উনি তুলবেন কিনা? রাজনৈতিক নেতা হিসেবে এটা তোলারই কথা, এটা উনি কখনোই অস্বীকার করতে পারেন না, তার একজন সাপোর্টারকে উনি, কিন্তু উনার দলীয় জায়গায় ইভেন উনার রোকন মানে সদস্য পদে বাতিল হয়ে যেতে পারে এই ঘটনার জন্য। কারণ একজন সদস্যকে জামাতের যে রাজনৈতিক দল আকারে তার সদস্য পদের মধ্যে লেখাই আছে উনি কবিরা গুনাহ থেকে দূরে থাকবেন, উনি শরীয়তের সীমানা লঙ্ঘন করবেন না। তাহলে জামাতের যে সমস্যাটা, আমি আপনাকে বলি, জামাত, আমি এটা শেষ করি, জামাত এই উদার মানসিকতা থেকে সে বাংলাদেশের ক্ষমতার কাছাকাছি যাবে, জনপ্রিয়তা পাবে। যারা মনে করতো জামাত আসলে ফ্যানাটিজম হবে, জামাত আসলে মহিলাদের এগুলো, এটা কিন্তু একটা তারা মনে করবে যে না, জামাত তো অনেক লিবারেল, হবে না। কিন্তু তার দলের মধ্যে বিরাট সংকট তৈরি হবে, দলের মধ্যে এই প্রশ্নগুলো তাকে ফেস করতে হবে এবং আগেও করতে হয়েছে, যার কারণে জামাত এগিয়ে গিয়ে আবার তাকে ব্যাক করতে হয়। কথা বুঝেছেন? আমি যেটা বলেছি যে জামাত যে এই সংস্কারটা করছে, তার দলীয় সংস্কারটা আনতে হবে, না আনলে সমস্যা কি হবে আমি আপনাকে বলি। যেমন জামাত বলছে যে সে অমুসলিমদেরকে এমপি প্রার্থী দিবে, ঠিক আছে, যেই দলটার সদস্য হওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান মানতে হয়, যেই দলটার সদস্য হতে হলেও তাকে একজন খাঁটি মুসলমান হতে হয়, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, রিপোর্ট রাখতে হয়, হারাম কাজে যুক্ত হওয়া যায় না, ফরজ ওয়াজিব মেনে চলতে হয়, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হয়। তখন কর্মীরা প্রশ্ন করবে সদস্য হতে পারি না আমরা যে কারণে, কিন্তু এমপি হতে পারে কিভাবে? যেমন ধরেন তারা যে ডাকসুতে মানে এই ধরনের যাদেরকে মানে খুবই ভালো 2-3টা ছেলে মেয়েকে তারা সেখানে প্রার্থী দিয়েছে। আপনিও তো এরকম জামাতে চেয়েছিলেন আপনার যত না, আমি এটা একটা ভুল কথা, আমি বলেছি জামাতে এই জিনিসগুলো আলোচনা করার জন্য। আমি এরকম জামাত চেয়েছি, আমি চাওয়ার কে? আমি তো একজন সদস্য মাত্র ছিলাম। আমি এই কনফ্লিক্টগুলো তুলে ধরেছিলাম। এখন কনফ্লিক্ট তুলে ধরা তো আমি মনে করছি এটা আমার দায়িত্ব, কিন্তু এখন সেটাকে যদি ইন্টারপ্রেট করা হয় যে আমি ষড়যন্ত্র, আপনার কাছে আবার আসছি মঞ্জু ভাই, আমি একটু সিফাতের কাছে যাই। সালাউদ্দিন সিফাত, এনসিপির জন্মলগ্ন থেকে, আমি দুঃখিত এইভাবে প্রশ্নটি করার জন্য, যে এনসিপি কোনো মানে মতাদর্শগতভাবে কোনো পরিচয় সংকটে ভুগছে কিনা? এনসিপি কি আসলে মধ্য ডান না মধ্য বাম? এনসিপির আসলে মতাদর্শের আসল জায়গাটা কোথায়? আচ্ছা, ধন্যবাদ। না, এটা এনসিপির জন্মলগ্ন থেকে না, শুধু আমরা যখন তরুণরা যখন সংগঠিত হচ্ছিল অভ্যুত্থানের পূর্বেও তাদের রাষ্ট্র নিয়ে আলাদা চিন্তা ছিল, রাষ্ট্রকল্প নিয়ে আলাদা তাদের চিন্তাভাবনা ছিল। এরকম না যে বাচ্চা কাচ্চা কিছু বলে আবার আসছে একটা অভ্যুত্থান করে ফেলছে, এত সহজ না। তো এখন আমরা সবসময় বলি, এখন যে জামাতের কথা আসছে, জামাত আস্তে আস্তে ওয়েলফেয়ার পলিটিক্সে, যে ওয়েলফেয়ার স্টেটের দিকেও ঝুঁকতেছে, বা বিএনপির কথা আসছে তারা ওদিকে চলে যাচ্ছে। আমরা সবসময় সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের কথা বলেছি। আমরা আমাদের বিভিন্ন প্রস্তাবনায়, বিভিন্ন লেখাজোকায়, এবং কি আমাদের পার্টি যেদিন ঘোষণাপত্র প্রকাশ করা হইলো, আত্মপ্রকাশ করলো, সেদিনও আমরা সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের কথা বলেছি। আমরা বলেছি যে এটা ওয়েলফেয়ার স্টেটের চেয়ে বেশি কিছু। কারণ ওয়েলফেয়ার স্টেটটা যদি আপনি চিন্তা করেন যে সেখানে নাগরিকদের শুধু নাগরিকদের শুধু অধিকারটা প্রদান করা হয়, মানে অধিকার, তার এই অধিকার থাকবে, এটা থাকবে। সো নাগরিকরা বেসিক্যালি রাইট বিয়ারিং সিটিজেন। কিন্তু আমরা যে সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের কথা বলছি, সিভিলাইজেশনাল স্টেটের কথা বলছি, সেখানে নাগরিকরা শুধু তার অধিকারের কথাই বলবে না, সে অ্যাট দ্য সেম টাইম দায়িত্ব নিয়ে সে তার নিজের অধিকারটা আদায়ের জন্য কাজ করবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন ভারত দ্বারা বেষ্টিত, আশপাশে তো ভারত আছে এবং তাদের একটা সিভিলাইজেশনাল এন্টিটি আছে, সে এখন অখণ্ড ভারত তত্ত্ব সামনে হাজির করছে, সে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলে। আমরা আবার চায়নার দিকে গেলেন, সেখানে আবার তাদের একটা সিভিলাইজেশনাল এন্টিটি আছে।
যখন আপনি এই ধরনের অনেকগুলো সিভিলাইজেশনাল স্টেট দ্বারা সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের দ্বারা ঘিরে আছেন, সেখানে শুধুমাত্র ওয়েলফেয়ার স্টেট দিয়ে না আপনি আসলে নিজেকে মোকাবেলা করতে পারবেন না, অন্যদের সাথে মোকাবেলা করতে পারবেন না এবং নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে দাঁড়াইতে পারবেন না। এই কারণে আমরা শুরু থেকে বলছি এই বেঙ্গল যে বেসিনটা আছে অর্থাৎ বঙ্গীয় বদ্বীপ যেটাকে আমরা বলছি, সেটা একটা আসলে কনফ্লুয়েন্স অফ কি, কনফ্লুয়েন্স অফ কালচার। আপনি এখানে বৌদ্ধদের অনেক পুরাকীর্তি পাবেন, আপনি এখানে যারা একদম নিম্ন বর্গের যাদেরকে আমরা বলি দলিত, তাদেরকে আপনি এখানে কানেক্ট করতে পারছেন, আপনি সেখানে মুসলিমদের কানেক্ট করতে পারছেন। ইভেন 1947 সালেরকে আমরা যেভাবে দেখি, আমরা 1947 সালকে দেখি এইভাবে শুধুমাত্র পাকিস্তান আন্দোলন হিসেবে দেখি না, আমরা দেখি যে এখানে নিম্ন বর্গের যারা দলিত হিন্দুরা ছিল এবং এখানকার যারা নির্যাতিত মুসলমানরা ছিল, তাদের মিলিত একটা স্বর, তাদের মিলিত একটা সংগ্রাম হচ্ছে 1947 সালে আমরা পরবর্তীতে যে আমরা যে পাকিস্তান পেয়েছিলাম। আমাদের যে পাকিস্তান আন্দোলনটা ছিল সেটা ছিল বেসিক্যালি পূর্ব পাকিস্তান আন্দোলন। সো আমাদের পাকিস্তান আন্দোলন আর এই যে আবার ওই আপনি যদি এখন বর্তমান পাকিস্তানের যে পাকিস্তান আন্দোলন দেখেন, দুটার মাঝে কিন্তু কিছু তুলনাগত তফাৎ আছে। আমাদের এখানে জমিদার বিরোধী বিক্ষোভ হয়েছে, ওইখানে কিন্তু ওই অর্থে না, আমাদের কিন্তু একটা জমিদার বিরোধী একটা ঐতিহাসিক সংগ্রাম আছে। ফলে আমরা যেটা বলছি, আমাদের সভ্যতা কেন্দ্রিক এই রাষ্ট্রটা বিনির্মাণের যে আমাদের স্বপ্ন, সেখানে আপনি অনেকগুলো এই কালচারাল ফেনোমেনন, অনেকগুলো আপনার রিলিজিয়নকে একসাথে ধরে নিয়ে একটা নতুন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে দাঁড়াইতে পারবেন। মানে আপনি ইউএস এর সাথে কম্পিট করতে যাবেন, চায়নার সাথে কম্পিট করতে যাবেন, কি হিসেবে কম্পিট করতে যাবেন? বাংলাদেশের নাগরিক, এটা তো কোনো কাজ করবে না। আপনি যখন আপনি নিজেকে বৃহত্তর সিভিলাইজেশনের অংশ হিসেবে পরিচয় করাতে পারবেন, তখন আপনি একজন নাগরিক হিসেবে যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন হবেন এবং সেই আত্মমর্যাদা দিয়েই আপনি নতুন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে পারেন। ফলে আমাদের যে কোনো মতাদর্শ নাই বা আমাদের যে কোনো রাষ্ট্রকল্প নাই, এটা আসলে অনেকেই বলে থাকে, কিন্তু আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট রাষ্ট্রকল্প একটু শেষের দিকে চলে যাচ্ছি। আমি একটু স্যার ভাইয়ের কাছে ফিরতে চাই। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আপনার কাছে আপনি যেই প্রসঙ্গটার বিরতির আগে উত্থাপন করেছিলেন, সেই প্রসঙ্গে প্রশ্নটা করতে চাই যে আপনি বলেছিলেন যে এই যে ট্যাক্স ফ্রি গাড়ি সহ নানা ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি জামাত সামনে আনছে, এই জায়গায় বিএনপি পিছিয়ে গেল কিনা জামাত থেকে? আপনি তো বলেছেন যে বিএনপিরও এইগুলো উচিত সামনে আনা। না, আমি মনে করি যে জনবান্ধব পলিসি যদি সামনে না আনা হয়, তাহলে জামাত এইটা কতটুকু মিন করেছে সেটা দেখার ব্যাপার। জামাত যদি সত্যিকার এটা মিন করে থাকে, তাহলে তাদের আগে যে এমপি ছিল তারা যে ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছে অথবা প্লট নিয়েছে, সেই ব্যাপারে তাদের একটা ব্যাখ্যা দেওয়া দরকার। এবং জামাত সুইং করে, বরং জামাতেরই প্রবণতা আল্ট্রা রাইট হওয়ার প্রবণতা। যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এক নেতা বলল যে মেয়েরা শুধু মেয়েদের সামনে নাচবে, তাহলে 2 দিন পর যদি বলে সবার বোরকা। এই যে মঞ্জু ভাই বলল যে তাদের যে শরিয়া মেনে, যে ফরজ মেনে, এইটা বাংলাদেশের মানুষ কতটুকু গ্রহণ করবে সেইটার একটা সন্দেহ রয়েছে। এবং জামাত এখন পর্যন্ত ব্রড বেসড রাজনীতি আনতে পারেনি এবং তারা এখনও অর্থনৈতিক বেসড রাজনীতি করছে, যার জন্য ওই যে হিন্দু 2-1 জন এনে যতটুকু ভোল পাল্টাবার চেষ্টা করবে, এইটা মানুষ গ্রহণ করবে বলে মনে হয় না। আপনি কথাটা কিভাবে যাবে আমি জানি না। জামাতে একজন ক্লিন শেপ নেতা দেখান তো নাই, তার মানে কি তারা ধর্মকে কি চাপিয়ে দেয়? ধর্মকে তো চাপিয়ে দেয়, সেটা তো বললো, মঞ্জুভাই তো বললো। তার মানে তাহলে তারা ভবিষ্যতে কি এরকম একটা ক্ষমতা আসতে পারলে দিবে যে সবার দাঁড়িয়ে রাখতে হবে, বোরকা পড়তে হবে, এইটা কি এদেশের মানুষ গ্রহণ করবে? করবে না। তাহলে আমি মনে করি বলে না, এটা তো জামাত বলে। আমি মনে করি জামাত কি এগুলো বলে না, এই প্রবণতা থাকতে পারে যেখানে বলছে যে মেয়েদের সামনে মেয়েরা নাচবে। আপনি কি তো সেইখানে দ্বারা আমি শেষ করি না, একটু শেষ করি। সেইখানে একটা তালেবানাইজেশনের একটা প্রবণতা থাকবে কিনা সেইটাই দেখার ব্যাপার। সেই জন্য আমি বলছি হোপটা হলো বিএনপির উপরে। বিএনপি অরিজিনাল জিআর পলিসিতে ফেরত আসবে, সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে, সেইটা জনগণের এক্সপেকটেশন। বিএনপি নেতৃত্ব সেইখানে থাকবে। বিএনপি গত কয়েক দিনের আচরণে, গত 1 বছরের আচরণে কি বিএনপি সেই ধরনের প্রমাণ রাখতে পেরেছে তৃণমূল আপনার কাছে? না, এটা একটা বড় দল, এখানে খারাপ ভালো চরিত্রহীন চরিত্রবান লোক নিয়ে, সেইখানে দলের দায়িত্ব হবে ভালো মানুষকে সামনে আনা এবং যারা খারাপ তাদেরকে দূরে সরে রাখা। তাহলে মানুষ গ্রহণ করবে তারা পরিবর্তন হয়েছে। এবং ওই যে জায়গাটা খালি হয়েছে জনবান্ধব কথাগুলা, ট্যাক্স ফ্রি নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে আমি যখন প্রসঙ্গ আসছে সমালোচনা করছি। জনগণের প্রতি আপনি 300% ট্যাক্স আরোপ করে আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন কেন? আপনি এই যে এমপি পদটাকে একটা এত জুসি করে ফেলছে, এত বেশি বেনিফিশিয়াল করে ফেলছে, এইটাকে বেনিফিট লেস করতে হবে, এইটাকে এমপিদের জায়গায় আনতে হবে। এই পলিসিগুলো ডিবেট হওয়া দরকার। এইটা বিএনপি গ্রহণ করবে বলে আমি আশা করি। যেন ওই জায়গাটা যেহেতু খালি হয়ে আছে, ওই জায়গাটা কিন্তু জামাত হাত দিয়েছে
যে আমাদের এটা সত্যিকারে পলিসি কিনা, সাবস্ট্যান্টিভ পলিসি না এক ধরনের চালাকি, সেটা সময় বলে দেবে। জি, আমরাও সেই সময়ের অপেক্ষা করছি। তবে এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব আলোচনায়। পরের পর্বে আমাদের সঙ্গে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনি শুরু থেকে ছিলেন না, আমরা আলোচনা করেছি যে বিষয়গুলো, বিরতির ফাঁকে আমি সেই বিষয়গুলো আপনাকে বলার চেষ্টা করেছি। সেটি হলো যে এখানে অনেকগুলো আলোচনা এসেছে। এই যে জামাত এখন শরিয়া ভিত্তিক যে একটি দল ছিল, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার যে মতাদর্শ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে জামাত লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাচ্ছে। সারোয়ার ভাই প্রশ্ন তুলেছেন, এটি জামাতের আসল চেহারা কিনা, নাকি জামাত সময় মতো এই চেহারা বদলে ফেলবে? আরেকটি প্রশ্ন তিনি তুলেছেন, সেটি হচ্ছে যে জামাতের আমির যে এই যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না তাদের দলের এমপিরা, এটিও কি জামাতের, এই ব্যাপারে জামাতের অবস্থান কি? জামাত তো আগে ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছিল, জামাতের এমপিরা বা মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি চালিয়েছিল, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয় এটা তো আসলে অনেক লম্বা চড়া আলোচনার বিষয়। আমি খুব অল্প সময়ের জন্য যদি বলি যে জামাতের এখনকার যে রাজনীতি, এটাকে অনেকে লিবারেল হিসাবে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, কোট আনকোট। এবং লিবারেল হিসাবে যখন আইডেন্টিফাই করে তখন দুইটা এন্ড থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হলো যারা খুব লিবারেল সেকুলার, তারা বলতে চায় যে এটা জামাতের ডাবল স্ট্যান্ডার্ড কিনা, জামাত এখানে হিপোক্রেসি করতেছে কিনা, জাস্ট ভোটের জন্য তারা এক ধরনের লিবারেল অ্যাটিটিউড শো করতেছে কিনা। এটা হলো ওয়ান এন্ড থেকেই প্রশ্ন। আর আরেকটা এন্ড থেকে কোশ্চেনটা আসবে, সেটা হচ্ছে যে একেবারে ইসলামিজমের জায়গা থেকে ইসলামিস্ট পিপলরা কোশ্চেন করবে যে তাহলে জামাতের যে ইসলামী রাজনীতি, যে শরিয়া রাজনীতি, এইটা জামাত ড্রপ করতেছে কিনা, সেখান থেকে সে লিবারেল হইতেছে কিনা। তো এই কারণে এই লিবারেল শব্দ ব্যবহারের ব্যাপারে আমি খুব বেশি অ্যাগ্রিড না পার্সোনালি। যদিও আমরা যদি সারা দুনিয়াতে এখন দেখি, আপনার জামাতের সিমিলার রাজনীতি তো ইখওয়ান করে, মুসলিম ব্রাদারহুড, এবং ব্রাদারহুডের রাজনীতি ভিন্ন ভিন্ন দেশে একটা ভিন্ন ভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। জর্ডানে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তিউনিসিয়ায় গেছে, আপনার ইজিপ্টেও এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তার্কির মধ্য দিয়েও গেছে। তো আমার কাছে এই রাজনীতিটাকে আমি আইডেন্টিফাই করতে চাইবো একটা প্র্যাগমেটিক রাজনীতি হিসাবে, যেই সমাজ এবং সময়ের মধ্যে আছে, সেই সমাজ এবং সময়ের সাথে এক ধরনের প্র্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, যে এই মুহূর্তে প্রায়োরিটি কোনটা করা উচিত, এই প্র্যাগমেটিজমের জায়গা থেকে আমি করব। তো এখন আমি জাস্ট দুইটা জায়গায় দুইটা কমেন্ট করে সংক্ষিপ্তভাবে শেষ করব। একটা হলো লিবারেল জায়গা থেকে যে কোশ্চেনটা তোলা হয় যে আমি জামাতকে ট্রাস্ট করতে পারবো কিনা, এখানে আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে জামাতকে মিসট্রাস্ট করার কিছু নাই। কেন নাই? তার কারণ হলো যে জামাত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লম্বা দিন রাজনীতি করতেছে। জামাত ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু আজকে থেকে না, আপনার সেই মাওলানা মওদুদির সময় থেকে পাকিস্তানে তারা ইলেকশনে গেছে, বাংলাদেশে তারা ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে আপনার ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে গেছে। এবং যখন একটা রাজনৈতিক দল ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে যায়, তখন তাকে নির্বাচনী ম্যানিফেস্টো দিতে হয়, তাকে স্পষ্টভাবে পার্টির গঠনতন্ত্র থাকতে হয়, তাকে স্পষ্টভাবে জনগণের কাছে গিয়ে কমিটমেন্ট দিতে হয়। তাহলে জামাত যেহেতু ওপেন স্পেসে ডেমোক্রেটিক রাজনীতি করতেছে, কাজে লিবারেল জায়গা থেকে তাকে মিসট্রাস্টের প্রশ্নটা ভ্যালিড না। তার সাথে আমরা কথা বলতে পারতেছি, আমরা তাকে প্রশ্ন করতে পারতেছি সে কি করতে চায়, তার পরের স্টেপ কি। আপনি জামাতের আমির সেক্রেটারি জেনারেলকে ইন্টারভিউতে বসায়া লম্বা প্রশ্ন করতে পারবেন যে আপনার দল ক্ষমতায় আসলে আপনি এখানে কি করবেন, এখানে কি করবেন, এখানে কি করবেন, এবং তার যদি কমিটমেন্ট থাকে জনগণের কাছে, সেই কমিটমেন্ট হুট করে ভায়োলেট করার কোনো কারণ নাই, যেহেতু সে ডেমোক্রেটিক রাজনীতির মধ্যে আছে। তো এই জায়গা থেকে আমি মনে করি মিসট্রাস্টের জায়গা নাই। আর দ্বিতীয় যেটা, যে ইসলামিজমের জায়গা থেকে যদি আমরা প্রশ্ন তুলতে চাই যে জামাতের এই রাজনীতি ইসলামিস্ট রাজনীতি কিনা, সে শরিয়া কায়েম করবে কিনা, তো এখানে একটা লম্বা ব্যাকগ্রাউন্ডের দিকে আমাদের চোখ দিতে হবে। সেটা হলো যে দেখেন, বাংলাদেশের মুসলিম মেজরিটি কান্ট্রি, তো এখানে কেউ যদি ইসলামের জায়গা থেকে শরিয়ার কথা বলে, তাহলে তো লোকজনের হ্যাপি হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কারণ মুসলমান মাত্রই শরিয়াকে এন্ডোর্স করবে। তাহলে আমাদের সমাজ থেকে শরিয়ার ব্যাপারে এই টেকনিক্যাল কোশ্চেনগুলো কেন আসতেছে? এই টেকনিক্যাল কোশ্চেনগুলো আসার কারণ হলো যে আমরা একটা লম্বা সময় কলোনিয়ালিজমের মধ্য দিয়ে গেছি। ব্রিটিশ কলোনিয়ালিজমের মধ্য দিয়ে আমাদের কয়েকটা জেনারেশন গেছে। এখানে ইসলামী যে এডুকেশন সিস্টেম কাজ করে নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের কলোনিয়াল সিস্টেম হয়েছে, আমাদের আইন ব্যবস্থা ব্রিটিশদের কলোনিয়াল সিস্টেম হয়েছে। তো এই সিস্টেমের মধ্য দিয়ে যে জেনারেশন উঠছে, শরিয়ার ব্যাপারে তার মাইন্ডসেট পজিটিভ না, শরিয়াকে সে নেগেটিভ দৃষ্টিতে দেখে। সে চিন্তা করতে চায় যে তার মডার্নিটির সাথে এইটা কন্ট্রাডিক্ট করে। তো এই যে একটা কালেকটিভ মুসলিম জেনারেশন শরিয়ার ব্যাপারে এক ধরনের নেগেটিভ কনোটেশন আছে,
সেই জেনারেশনের সাথে এঙ্গেজ হইয়া আপনি কিভাবে ইসলামী রাজনীতি করবেন, এটা একটা প্র্যাগমেটিক কোশ্চেন। এবং আমি মনে করি যে জামাত এই প্র্যাগমেটিক কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করতেছে। সব জায়গায় সে ভালোভাবে পারতেছে হয়তো না, কিন্তু এটা মাওলানা মওদুদির মধ্যেও ছিল। মাওলানা মওদুদি থিও ডেমোক্রাসির কোশ্চেন তুলছেন। উনি বলছেন যে ইসলামিক সিস্টেম থিওক্রাসিও না, ইসলামিক সিস্টেম কমপ্লিটলি ডেমোক্রেসিও না, এই দুইটার একটা ফিউশন করতে হবে। তো যখন আপনি দুইটা সিস্টেমের একটা ফিউশন করতে যাবেন, তখন ইটস এ টাফ জব, ইটস এ কমপ্লিকেটেড জব। তো জামাত এটা কিভাবে করবে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমি মনে করি অ্যাজ লং অ্যাজ দে আর উইদিন ওপেন ডেমোক্রেটিক সিস্টেম, এখানে মিসট্রাস্টের প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। গালিব ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। বেলায়েত? পত্রিকায় জি আচ্ছা, ঠিক আছে। না, আমি যেটা বলেছি যে আমি মানে মির্জা গালিবের সাথে কিছুটা একমত। পিপল মিসট্রাস্ট করবে না, কিন্তু জামাতের কর্মীরা মিসট্রাস্ট করবে। কেন করবে? যে সে তো একটা শরিয়া বন্ডিংয়ের মধ্যে পার্টিকে সে দেখেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, জামাতের কর্মীরা বা বলছে যে আমরা বোরকা পরতে বাধ্য করব না, গান বাজনা বন্ধ করব না, ঠিক আছে, কিন্তু ফিলোসফিক্যালি সে তার কর্মীকে শিখিয়েছে যে আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজে আমরা বাধা দিব বা নিষেধ করব। এবং শেখানো হয় যে আমরা শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিব, শক্তি না থাকলে মুখ দিয়ে ইত্যাদি। তো জামাত যখন শক্তি পাবে তখন তার কর্মীরা চাইবে যে এই ধরনের যেগুলো মানে অপসাংস্কৃতিক জামাতের দৃষ্টিতে, এটাকে সে হাত দিয়ে নিষেধ করুক। যখনই সে করবে না, তখন তার কর্মীদের কাছে সে মিসট্রাস্টেড হবে, সে জনগণের কাছে না। যে প্রশ্নটা তুলেছেন মঞ্জু ভাই, গালিব ভাই, এই প্রশ্নের জবাব কি আছে আপনার কাছে, যে আসলে জামাত কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হবে কিনা? না, আমি মঞ্জু ভাইয়ের মেরিটটা এগ্রি করি। উনি যে প্রশ্নটা তুলছেন সেটা হলো যে একটা ইসলামী রাজনীতির এন্ড গোল তো তার আমল বিল মারুফ আর নেহি আনিল মুনকার করতে হবে, তাই না? সমাজের মধ্যে ইসলামিক ফিলসফির জায়গা থেকে পরিবর্তন করতে হবে। তো এই পরিবর্তনটা সে কখন, কতটুকু, কিভাবে করবে, সেটা ডেফিনেটলি একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা সলভ করার ওয়েটা কি? ডেমোক্রেটিক ওয়েতে এটা সলভ করার ওয়ে হলো যে জামাত প্রতি নির্বাচনের আগে খুব প্রেসাইসলি তার ম্যানিফেস্টো দিবে যে আমি এই ইসলামিক রুলস এবং রেগুলেশনগুলোকে এখন মনে করি যে আমার এটা এনফোর্স করার মতো ক্যাপাসিটি হয়েছে, অথবা আমার জনগণ এটাকে নেওয়ার মতো ক্যাপাসিটির জায়গায় গেছে। আমি জনগণের সাথে আলাপ আলোচনা করে দেখছি যে তারা এটার ব্যাপারে পজিটিভ, এবং তখন আপনি ওইটুকু এনফোর্স করবেন এবং আপনি এইটুকু কমিটমেন্ট দিবেন যে আমি যেটা স্পষ্টভাবে বলতেছি না আমি সেটা করব না। না গালিব, এটা তো জামাত এখনই, তুমি যেটা বলছো এখনই এটা বলতে পারে, কিন্তু যখন বলে যে বোরকা আমি পড়তে বাধ্য করব না, যখন বলে যে আমি গান বাজনা বন্ধ করে দিব না, বোরকা পড়তে বাধ্য করার কোনো বিধান কি ইসলামে আছে কিনা? না না না, আমি সেটা বলছি না। জামাত যখন বলছে আমি বাধ্য করব না, এটাই সত্যিকার অর্থে ইসলামিক মানে রুলস জামাত এখন যেটা বলছে। কিন্তু ওই যেটা বললাম যে আমি ক্ষমতা পেলে হাত দিয়ে বাধা দিব, এই প্রশ্নটা যেহেতু সে এই বয়ানটাই দিয়েছে, এই প্রশ্নটা আমার মৌলিক যুক্তি যেটা, যে মিসট্রাস্টটা হবে কর্মীদের কাছে। কারণ গালিব এখন যেটা বলছে আমি এটা এগ্রি করি, গালিব বলছে আমি থরলি, আমি গ্রাজুয়ালি করব, কিন্তু এই কথাটা সে বলছে না। সে বলছে না আমি এটা বাধা দিব না, আমি গান বাজনার উপরে হাত দিব না, মানে আমরা রাষ্ট্রটাকে গ্রাজুয়ালি নিব, এটা হচ্ছে জামাতের এখনকার বক্তব্য। কিন্তু তার বয়ান হচ্ছে যে আমি এটার উপর দাঁড়াবো, এটাই সমস্যা। আমি গালিবের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। মঞ্জু ভাই, আমি এখানে একটু বলি যে আমি বোধহয় মঞ্জু ভাইয়ের মেরিটটা বুঝতে পারতেছি। তো এখানে যেটা মানে কনফিউশন সেটা হলো যে ধরেন যে এই মডার্ন যে জায়গাটা আমরা দাঁড়ায় আছি, আমাদের দেশ পপুলেশন, ইসলামিক পপুলেশন যেখানে দাঁড়ায় আছে, সেখানে এটা মানে খুব ইজি এবং সিম্পল কোশ্চেন না যে কালকে সকালে কেউ একজন আইসা সবকিছু পরিবর্তন করে দিল। এটা তো ডুয়েবলই না, এটা তো প্র্যাগমেটিকই না। কিন্তু এই কাজটা কিভাবে করবে সেটা থিওরিটিক্যালি ইনসাইড জামাত ইসলামের রাজনীতি ওয়েল ডিফাইন্ড না। এই জায়গায় আমি মঞ্জু ভাইয়ের সাথে অ্যাগ্রি করি যে ইভেন এটা শুধু জামাত না, এটা আমাদের যারা ইসলামিক স্কলার আছে তাদের কাছেও এটা ওয়েল ডিফাইন্ড না। প্র্যাগমেটিক জায়গায়, থিওরিটিক্যাল জায়গায় তো আপনি অনেক কথা বলতে পারবেন, তাই না? যেমন ধরেন আপনি বললেন যে আগামীকালকে এসে আপনি সব ব্যাংক বন্ধ করে দিবেন যেহেতু ইসলামের সুদ হারাম। এটা থিওরিটিক্যালি রাইট, ফাইন, কিন্তু আপনি কি আসলে এরকম একটা কমপ্লেক্স ইকোনমিক সিস্টেমে, জিরো ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট ফ্রি সিস্টেমে যদি আপনি যাইতে চান, এটা তো ওভারনাইট আপনি কখনোই পারবেন না। আপনার হিউজ এক্সপার্টিস লাগবে ইসলামিক শরিয়ায় এবং হিউজ এক্সপার্টিস লাগবে ইসলামিক ইকোনমিক্সে। তো এই প্র্যাকটিক্যাল ট্রাজেক্টরিটা কি হবে এটা জামাতের রাজনীতিতে ডিফাইন্ড না, এবং যেহেতু এটা ডিফাইন্ড না ইনসাইড দ্য জামাত ইসলামী, এটা একটা কনফিউশন তৈরি করতে পারে। এবং শুধু পারেই না, এই কনফিউশন আমার বোধহয় তৈরি হচ্ছেও। আমি যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কথাবার্তা, রিয়াকশন, লেখালেখি এগুলো খেয়াল করি, তাহলে আমি মঞ্জু ভাইয়ের পয়েন্টের সাথে এগ্রি যে ইট ইজ ক্রিয়েটিং আ কনফিউশন, এবং এই কনফিউশনটা নেভিগেট করাটা এটা ডুয়েবল, কিন্তু এটা একটা কঠিন কাজ। জি গালিব ভাই, আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে যে আমি গত 2 দিন ধরে একটি সম্ভবত গতকালকেই একটি সংবাদ দেখেছি যেটি আপনি বলেছেন সম্ভবত যে
জামাত জিতেও যেতে পারে আগামী নির্বাচনে। আমরা শুনে থাকি যে বিভিন্ন আসনে মনোনয়নের জন্য সবুজ সংকেত দেওয়া হয় প্রার্থীদেরকে। জামাত কি ক্ষমতার কোনো সবুজ সংকেত পেয়ে গেছে? আপনি তো এখন মার্কিন মুলুকে আছেন, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা আজকে সেখান থেকে আসতেছেন, সেখানে জামাতের নেতারা আছেন, বিএনপি নেতারা আছেন, সেখানে বসে কি কোনো সবুজ সংকেত পেয়ে গেছে জামাত? না দেখেন, আমি মনে করি না যে ক্ষমতা দিনের শেষে আপনার ওয়াশিংটন বা দিল্লিতে নির্ধারিত হয়। আমি মনে করি ক্ষমতা দিনের শেষে নির্ধারিত হয় জনগণের কাছে, এবং কিছু সময়ের জন্য কেউ চাইলে ষড়যন্ত্র করে এই জনগণের ওপিনিয়নকে আপনার অপ্রেস করে রাখতে পারে, বাট ইন দ্য লং রান এটা সম্ভব না। এবং তার এক্সাম্পল তো আমাদের চোখের সামনেই আছে যে শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট যে টাইম, এটার যে এন্ড হইলো, এটা তো আমরা অনেকে চিন্তা করি না এইভাবে হবে, কিন্তু সেটা তো হয়েছে। তো আমি যেই জায়গা থেকে বলছি যে জামাত আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে, এটা হচ্ছে যে জনমত এবং এখনকার সময়ের যে রাজনীতি। এবং আমার আর্গুমেন্টটা হলো এরকম যে এই যে জুলাই আগস্টের গত বছর গণ অভ্যুত্থানের মধ্য দিয়া শেখ হাসিনার রিজিমের যে পরিবর্তন হইল, এই পরিবর্তনের পরে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের রাজনৈতিক কালচারের একটা পরিবর্তন চাইছে। একটা ডিফারেন্ট জেনারেশনাল আকাঙ্ক্ষা আছে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে। এই আকাঙ্ক্ষা আমাদের পুরাতন ট্র্যাডিশনাল রাজনীতি স্যাটিসফাই করতে পারতেছে না। এই স্যাটিসফাই করতে না পারার কারণে আওয়ামী লীগ এখান থেকে হারিয়ে গেছে, এবং বিএনপি এখন খুবই স্ট্রংলি স্ট্রাগল করতেছে এই নতুন জেনারেশনের সাথে কানেক্ট হওয়ার জন্য। সিবাত একটা কিছু বলতে চাই, আমি একটু সিবাতের কথাটা শুনে আসি গেলে। সিবাত, আমি একটা মিনিট শেষ করি, আমি একটা মিনিট একটু শেষ করি প্লিজ। তো এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার একটা বেনিফিট জামাত ইসলাম পাবে, এবং সেটা কিভাবে পাবে এটা আমরা গণ অভ্যুত্থানের পরে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে সেখানে আমরা দেখতেছি যে ছাত্র শিবিরের প্যানেল তাদের কাছ থেকে একটা ম্যাসিভ এন্ডোর্সমেন্ট পাইছে। আমি এটাকে রিড করতেছি যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার মধ্যে, রাজনৈতিক প্যাটার্নের মধ্যে একটা পরিবর্তন হয়েছে। এই জায়গা থেকে আমি বলতে চাই যে আগামী নির্বাচনে জামাত আমরা যেভাবে হিসাব করতেছি তার চাইতে ওয়ে বেটার করতে পারে। সিবাত, আপনার আমি মাধ্যমে যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা গালিব ভাই বলেন যে থিও ডেমোক্রেসির কথা মাওলানা মওদুদির, আমার যেটা মনে হচ্ছে যেটা গালিব ভাই বলতেছেন যে প্র্যাগমেটিক্যালি জামাত এই সমস্যা সমাধান করতে পারবে, অর্থাৎ তার নিজের কর্মীদের মাঝে একটা মিস্ট্রাস্ট তার ব্যাপারে, এবং জামাত নিজে যে প্রকল্পগুলো সামনে নিবে, শরিয়া ভিত্তিক হয়ে সামনেগুলো নিবে, এইটা কখনো জামাত ডিল করতে পারবে না বিকজ অফ দেয়ার আইডিওলজি। আপনি যখন থিও ডেমোক্রেসির কথা বলছেন, আপনি তো বেসিক্যালি আপনার ধর্মটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন, ইন্টারপ্রিট করবেন, সেটা আসলে আপনি জামাতের কিছু লোক, মানে জামাত যারা পরিচালনা করছে বা যারা এই তত্ত্বে বিশ্বাস করে তাদের হাতেই তো আপনি তুলে দিচ্ছেন। যেমন আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম যে ওই পূজা উদযাপন উপলক্ষে কোনটা জায়েজ হবে কোনটা জায়েজ হবে না। এখন এটা যখন জামাতের কেউ করছে তখন সেটা জায়েজ হচ্ছে, আবার জামাতের বাইরে যখন ইতিপূর্বে কেউ করে সেটা জায়েজ হচ্ছে না। তার মানে আপনি যখন কোরআনকে ইন্টারপ্রিট করছেন, হাদিসকে ইন্টারপ্রিট করছেন, আপনি নিজে একটা ইন্টারপ্রিটেটিভ অথরিটি আকারে হাজির হচ্ছেন এই থিও ডেমোক্রেসির যে ফ্রেমওয়ার্ক সেটার মধ্যে। তো ফলে জামাত নিজে কখনো এই যে গ্যাপটা আছে তার কর্মীদের মাঝে একটা মিসট্রাস্ট এবং নিজে একটা কিছু করতে চায়, এটা আমার মনে হচ্ছে যে আমি কখনো জামাত এটা ফিল আপ। জি, আমি আমাদের সময় যদিও শেষ, সারার ভাই যদি কোনো কথা না থাকে আমি 1 মিনিট, আমি 30 সেকেন্ড বলবো। জি জি। ধর্ম এবং রাজনীতি ইতিহাস বলে সাকসেসফুল হয়নি। ধর্মের সাথে যদি রাজনীতি মেলায় তাহলে ধর্ম থাকে না, রাজনীতির সাথে যদি ধর্ম মেলায় তাহলে ধর্ম থাকে না। সেই ক্ষেত্রে জামাত এইটাকে কীভাবে ব্যালেন্স করবে সেটা দেখার ব্যাপার। সো বিএনপি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে অনেক ভুলের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এই দেশের মানুষ, আমরা যেমন ছোটোবেলায় যেখানে বড় হয়েছি আমার গ্রামে, আমরা কিন্তু হিন্দুদের পূজা পার্বণে গিয়েছি, এইটা বাংলাদেশের সংস্কৃতির অংশ। সো জামাত একটা সুযোগ পেয়েছে। আমি মনে করি যে এইখানে বিএনপির দায়িত্ব হয়েছে এই বিএনপির অরিজিনাল রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি ফেরত আনা। হ্যাঁ, আমি সেটা মনে করি। আমরা দুঃখিত, একেবারে সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চেয়েছিলাম গালিব ভাইকে আরেকটু সময় দিতে, কিন্তু আমাদের সময় শেষ, আমাদের শেষ করতে হবে। আপনাদের চারজনকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশ, সাথে থাকার জন্য ধন্যবাদ।